ZTE বাংলাদেশে অফিসিয়ালি চলে এসেই একটার পর একটা স্মার্টফোন লঞ্চ করে দিচ্ছে। সে বাজেট ফ্রেন্ডলি বলুন বা আপনি 20,000 টাকার আশেপাশে বলুন না কেন। এই মুহূর্তে যে স্মার্টফোনটা আমি হাতে ধরে আছি এটা 15,000 টাকা প্রাইস পয়েন্টের একটি দারুণ স্মার্টফোন। দারুণ কিনা সেটা আগে বললে হবে না, স্লিপ অফ টাং। তবে এই স্মার্টফোনটাতে ফুল এইচডি প্লাস রেজলিউশনের প্যানেল রয়েছে। এটার ডিজাইনটা বেশ সুন্দর, রিয়ার প্যানেলে গ্লাস আছে, যা এখন 30-35 হাজার টাকার স্মার্টফোনও খুব একটা দেখা যায় না। এবার আর অনেক কিছুই আছে, ও বিশেষ আকৃতির ক্যামেরা মডিউলও আছে। আমরা কথা বলছিলাম ZTE V50 ডিজাইন নিয়ে, মানে স্মার্টফোনটার মডেলের শেষে ডিজাইন লেখাই আছে, তার মানে বুঝতেই পারছেন ডিজাইনে ওরা বেশি ফোকাস দিছে। স্কোয়ার বক্সি শেপের স্মার্টফোন, প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন প্রায় সবকিছুই আছে। প্রায় বলার পিছনে কারণ হলো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা নেই, যা আমি মিস করছি। এবং 15,000 টাকার একটা প্রাইস পয়েন্টের স্মার্টফোন এই জিনিসটা নেই, যেটা ঠিক না, অবশ্যই দেওয়া উচিত। আই হোপ পরবর্তীতে এটা মনে থাকবে। 3.5mm হেডফোন জ্যাক রয়েছে, টাইপ সি পোর্ট রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সাইড মাউন্টেড, ফাস্ট এবং একুরেট, প্রত্যেকবারই একুরেট কাজ করছে। রিয়ার প্যানেলটা গ্লাস হওয়াতে মোটামুটি ভালোই একটা ভাইব দেয় আর কি, ভালোই লাগে। তবে স্মার্টফোনটা আর একটু স্লিম করা গেলে মনে হয় আর একটু বেশি ভালো লাগতো আর কি। যাই হোক, ওজনের দিক থেকে যে একদম কম তাও না, 207 গ্রামের মতো ওয়েট, তো এক হাতে নিয়ে ব্যবহার করতে গেলে একটু প্যারা লাগতে পারে। আর এটা ডিসপ্লেতে যদি আমরা আসি, সেখানে 6.6 ইঞ্চের প্যানেল পাবো। এটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং 90 হার্টজ হাই রিফ্রেশ রেটের, মূলত IPS LCD প্যানেল। স্ক্রিন টু বডি রেশিও 83%-এর মতো, আর এটার পিপিআই হলো 400-এর মতো। তো পিপিআই খারাপ না, বেশ ভালো ছিল। এবং রেজুলেশন আমরা ফুল এইচডি প্লাস পাওয়াতে একদম কাছ থেকে দেখতে গিয়ে কোনো ধরনের প্যারায় পড়তে হয়নি। এটার ব্রাইটনেস তো ইনডোরে ঠিকঠাক আছে, বাট আউটডোরে ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করে। আবার এটাও ঠিক চালানোর উপযোগী, টাচ রেসপন্স ভালো আছে। তবে এই ডিসপ্লেটা না একটু কুলারের দিকে কালার দেয় বাই ডিফল্ট আর কি। তবে আপনি যদি এটাকে একটু ওয়ার্মের দিকে নিয়ে নেন বা আপনার মতো করে কাস্টমাইজ করে নেন, সেই ক্ষেত্রে আরেকটু বেটার আউটপুট বের করতে পারবেন। লোয়ার চিনটা একটু মোটা হয়ে গেছে, এটা আরেকটু ন্যারো রাখা উচিত ছিল। আর এটাতে আমরা ওয়াটার ড্রপ নচ দেখছি, যে জিনিসটা 2024 সালে এসে খুব একটা মানানসই না, কিন্তু বিশেষ করে যখন 15,000 বা এর আশেপাশে আমরা কিনবো, রাইট? এটাতে পাঁচল কাটার থাকতে ডিসপ্লেটা আরো বেশি ভালো লাগতো। স্মার্টফোনটা তখন মানুষের কাছে আরো একটা ভালো জায়গা দখল করতো, মানে যেহেতু ডিজাইনের নাম, সামনে পিছনে সব জায়গায় ডিজাইনটা তখন আরো বেশি সুন্দর আমরা বলতে পারতাম। ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন আছে কিনা আমি জানি না, আপনারা কিছু একটা ব্যবহার করলে ভালো হয়। আর এই যে স্টাইলটা না, যেমন ধরেন এই যে বডি থেকে ডিসপ্লেটা একটু বের করে উপরের দিকে, এইটা একটু ওল্ড ডিজাইন আর কি। এটা এখনকার যুগে আসলে খুব একটা মানানসই না, এটার দিকেও একটু নজর রাখা উচিত। এর বাইরে কি আমরা ফুল এইচডি প্লাস এবং 90 হার্টজ রিফ্রেশ রেট দেখছি, যা সাধারণত আসলে 15,000 টাকায় খুবই কম দেখা যায় এখন। ওই জন্য ধন্যবাদ, বাট অন্য বিষয়গুলোর দিকে, বিশেষ করে এই যে ওয়াটার ড্রপ নচ, এগুলোর দিকে একটু নজর দেওয়া যেত আর কি। ক্যামেরা রিয়ারে আমরা তিনটা শুটার দেখছি, যার মেইন শুটার হলো 50 মেগাপিক্সেলের, পরবর্তী দুইটা শুটার আছে 2 করে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের। তো এর যে মেইন শুটার, এটা একটু কন্ট্রাস্টি টাইপের ছবি দেয়। প্রপার লাইটেও আমি দেখছিলাম একটু কন্ট্রাস্ট বেশ ভালোই দেয়, আবার কালারটাও একটু স্যাচুরেটেড করে প্রেজেন্ট করার ট্রাই করে। ডাইনামিক রেঞ্জটা মোটামুটি ওকেশ লেভেলের পেয়েছি। আর যদি লাইটিং কন্ডিশন একদম সব দিক থেকে ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু এটার ছবি আশানুরূপই বলা যেতে পারে তখন। বাট লো লাইটের দিকে বেশ কিছুটা সফট করে এবং তখন কন্ট্রাস্টের পরিমাণ আরো একটু বাড়ে। পোর্ট্রেট মোড আছে এখানে, এজ ডিরেকশন ভালোই দেখছি। ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আমার কাছে আর্টিফিশিয়াল লাগে নাই, কিন্তু বেশি হাইলাইট চলে আসলে ওইটা এক্সপোজার কন্ট্রোল করতে গিয়ে একটু প্যারা খায়, আর মেইন সাবজেক্ট একটু ওয়ার্ম টোনের দিকে নেয়। এটার ফ্রন্ট ফেসিং ক্যামেরা কিন্তু আমার কাছে আবার বেশ ভালোই লেগেছে, যদিও একটু ওয়ার্ম টোনের দিকে নেয়, বাট দেখতে কিন্তু ভালোই লাগে সেগুলো। আবার আউটডোরে আমরা দেখছিলাম এটার মোটামুটি লাইট ব্যালেন্সও ঠিকঠাকই আছে। শ্যাডোর দিকে বা লো লাইটের দিকে একটু স্মুথ করে ঠিকই, বাট ভালো লাইট দিতে পারলে ফ্রন্ট ফেসিং ক্যামেরা থেকে আপনার আশানুরূপ ছবি বের করতে পারবেন। ডাইনামিক রেঞ্জ অবশ্যই মেইন ক্যামেরার মতো অতটা বেটার না। মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps এ। ভিডিওতে স্ট্যাবিলিটির অভাব বোধ করবেন অবশ্যই, তবে যদি কিনা স্ট্যাবল হাতে শুট করতে পারেন, তাহলে এক্সপোজার ব্যালেন্স একটু ইস্যু ছাড়া খুব একটা প্রবলেম ফেস করবেন না। এরকম প্রাইস পয়েন্টের একটা স্মার্টফোন হিসেবে মেনে নেওয়া যায় আর কি। আচ্ছা, স্মার্টফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 13-এ এবং ইউনি SoC T606 রয়েছে এর মাঝে, এবং এটাতে র্যাম পাচ্ছেন 8GB, 256GB হলো স্টোরেজ। তো 256 এটা খুবই ভালো করছে, 8GB র্যাম এটাও খুবই ভালো করছে। অ্যাট এ টাইম আমরা বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করতে পারতেছি স্মার্টফোনে। বাট ইউনি SoC T606 এই প্রসেসরটা আমরা 10,000 টাকার আশেপাশেও দেখি, 10,000 টাকার একটু নিচেও পাওয়া যায়, 12-13 হাজার টাকাও পাওয়া যায়। এখন 15,000 টাকা এটা মেনে নিতে আমাদের অবশ্যই কষ্ট হবে। এখানে যদি একটু পুরাতন আমলের প্রসেসর দিয়েও আসতো, মিডিয়াটেকের হেলিওর, সেক্ষেত্রে আমরা খুব একটা খুশি হইতাম না, কারণ ইউনি SoCর প্রতি আমরা এখনো ওই লেভেলের ভরসা রাখতে পারি না। এ কারণেই, কারণ স্মার্টফোনগুলোতে দেখা যায় শুরু থেকে বেশ ভালোই পারফরমেন্স করে, বাট 6-7 মাস পরে গিয়ে ইউনি SoC তার পারফরমেন্সটা না ওইভাবে ধরে রাখতে পারে না আর কি, যেটা মিডিয়াটেকের আগে এই দোষ ছিল। ওরা আরেকটু বেটার চিপ দিয়ে স্মার্টফোনটা নিয়ে আসতে পারতো, সেই ক্ষেত্রে কিন্তু ডিসপ্লে প্লাস এই জায়গা খুব স্ট্রং হয়ে যেত। যাই হোক, এইটার আবার স্ট্রেংথের জায়গা হলো 8GB র্যাম এবং 256GB স্টোরেজ। আপনি এই স্মার্টফোনের যদি স্টোরেজ অর্ধেকও ফুলফিল করে ফেলেন, তারপরে বিশাল একটা স্পেস ফাঁকা থাকবে। সো লং রানে গিয়ে স্মার্টফোনটা কিন্তু ইউনি SoC T606 যুক্ত অন্যান্য স্মার্টফোনের চাইতে
বেটার রেজাল্ট ঠিকই দিবে। আবার আমরা র্যামটা পেয়েছি 8 GB, সো মাল্টিটাস্কিং আমরা ভালো রেজাল্ট দেখছি। অ্যাট এ টাইম 5, 6টা, 7টা অ্যাপ্লিকেশন নিয়ে ইজিলি কাজ করা যায়। ভারী অ্যাপ্লিকেশন হলে একটু প্যারা খায়, বাট এরকম প্রাইস পয়েন্টের স্মার্টফোনে যে অ্যাপ্লিকেশনগুলো আমরা চালানোর চিন্তা ভাবনা করি সেগুলো রান করতে গিয়ে কোনো ধরনের প্যারা খায় না। গেমিং এর ক্ষেত্রে ওই যে বেসিক গেমিং করা যাবে, 2D গেমগুলো বেশ ভালোই চলে। আর আমরা এখানে ফ্রি ফায়ারও চালাতে পেরেছি, ফ্রি ফায়ারটা মোটামুটি রেজাল্ট দিচ্ছে। তো র্যামটা একটু বেশি আছে, তো একটু বেটার আউটপুট পাবেন, বাট খুব একটা আশা রাখা উচিত হবে না। আর হ্যাঁ, গেমিং টাইমে মোটামুটি 20-30 মিনিটের পরে গিয়ে একটু ওয়ার্ম হয় স্মার্টফোনটা। স্মার্টফোনটিতে ডেডিকেটেড সিম কার্ড স্লট রয়েছে, স্পিকার সিঙ্গেল বটম ফায়ারিং, লাউডনেস ভালো, ফুল ভলিউমে কিছু কিছু সাউন্ড একটু ক্যান লাগতে পারে আর কি, আর একটু কমের একটা ভালো সাউন্ড পাওয়া যায়, ক্লিয়ার সাউন্ডই দেয়। ইয়ারপিসের সাউন্ড আবার ঠিকঠাক আছে, আর 5000 mAh এর ব্যাটারি আছে, এবং আপনারা এর বক্সে পেয়ে যাবেন 22.5 ওয়াটের একটি চার্জার। তো এই কম্বোটা আবার ভালো ছিল কিন্তু এরকম জায়গায় একদমই। ব্যাটারি ব্যাকআপ ভালো স্মার্টফোনের। এই স্মার্টফোনটা থেকে মোটামুটি আমরা 6.5 থেকে 7 ঘন্টার মতো এসওটি পাচ্ছি। এটা অনেকটা ব্রাইটনেসের উপরে ডিপেন্ড করে, যদিও তারপরে ফুল এইচডি প্লাস 5000 mAh ব্যাটারি হিসেবে এটা ভালো ছিল। তবে দুঃখের বিষয় জাইরোস্কোপ সেন্সরটা নেই। এটা অনেকেরই কাজে লাগে এবং এটা দেওয়া উচিত। 15,000 টাকার একটা স্মার্টফোনে অবশ্যই দেওয়া উচিত। এখন যদি কিনা আমরা ZTE V50 এর ভালো দিক এবং খারাপ দিক, মানে স্ট্রেংথ এবং উইকনেসের জায়গাগুলো একটু আলাদা করি, সেই ক্ষেত্রে বুঝতে মনে হয় আরো সুবিধা হবে, ডিসিশন মেক করতে সুবিধা হবে। উইকনেসের জায়গা হলো এইটাতে ইউ শেপ নস না থেকে বা ওয়াটার ড্রপ নস না থেকে একটা পাঁচল কাটার থাকলে সুন্দর লাগতো অবশ্যই। তারপরে জাইরোস্কোপ সেন্সরটার কথা বললাম, এটা থাকতে পারতো। আর একটু বেটার কোনো চিপ দিয়ে আসলে এইটারে বিট করার মতো কোনো ক্ষমতাই ছিল না। বাট ভালো জায়গার মধ্যে যেগুলো আছে, এটা ডিজাইনটা সুন্দর, রিয়ারে গ্লাস রয়েছে, এটা একটা ভালো বিষয়। স্মার্টফোনটির ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল। স্মার্টফোনটির বক্সে আমরা পেয়ে যাচ্ছি 22.5 ওয়াটের চার্জার, ওই কম্বোটাও ভালো ছিল। আর অবশ্যই 256GB স্টোরেজ এবং 8GB র্যাম দিচ্ছে, এই জায়গাটাও ভালো ছিল। তো এখন এরকম প্রাইস পয়েন্টে যে স্মার্টফোনগুলো রাইট নাও আছে 15,000 টাকার আশেপাশে, অবশ্য তাদের সাথে কম্পেয়ার করতে গেলে এই ডিভাইসটা কিন্তু ভালো কিছুই অফার করছে বলা যায়, মানে বেশিরভাগ দিকটাই এগিয়ে আছে। এখন কনসিডার করতে হবে এই যে ওয়াটার ড্রপ নচ, এটা যদি কনসিডার করতে পারেন আই হোপ খুব একটা প্যারা হবে না এই ডিভাইস নিয়ে। আর জানেন তো বাংলাদেশে কয় টাকায় পাওয়া যাবে? 8/256GB ভ্যারিয়েন্টটা পাওয়া যাবে কিন্তু 15,499 টাকায়, মানে 15,500 টাকায়। তবে আপনাদের কাছে কেমন লেগেছে এই ডিলটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, সার্বিক বিবেচনা করে।